Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা আনটোল্ড স্টোরি অফ মমতা ৩৫ নম্বর এপিসোডের বক্তা পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। 1977 সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যবে থেকে যুক্ত হই তার ঠিক 2 বছর আগে আমার খেয়াল পড়ে যে মমতা ব্যানার্জি তখন ছাত্র নেত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি নেতৃত্ব দেন। এ সময় জয়প্রকাশ নারায়ণ সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস বিরোধী একটা মঞ্চ তৈরি করার চেষ্টা করছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে তিনি একটা সভা করতে বা তাদের আর্জি জানাতে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের লনে আসেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কতিপয় ছাত্রছাত্রীকে নিয়ে কংগ্রেস বিরোধী এই আন্দোলনের বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের মতন ব্যক্তিত্বের বিরুদ্ধে সেখানে জেহাদ ঘোষণা করেন এবং তিনি আন্দোলনকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যে সেই জায়গা থেকে জয়প্রকাশ নারায়ণ চলে যেতে বাধ্য হয়। তখনও আমি প্রত্যক্ষভাবে রাজনীতিতে যোগ দিইনি। ঠিক তার পরেই কলেজে ভর্তি হওয়ার সুবাদে আমাদের সময় হায়ার সেকেন্ডারি কলেজে পড়ানো হতো, তো আমি আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে আমার স্কুলিং শেষ করে আমি যখন বর্ধমান রাজ কলেজে ভর্তি হই হায়ার সেকেন্ডারি পড়ার জন্য বিজ্ঞান বিভাগে, সেই সময় থেকে যেহেতু আমাদের পূর্বপুরুষের একটা ইতিহাস আছে কংগ্রেসের, আমার বাবা অতি ঘনিষ্ঠ ছিলেন তৎকালীন বাংলার অন্যতম কংগ্রেস নেতা অতুল্য ঘোষের, বর্ধমান জেলার সভাপতি ছিলেন, রাজ্যের সভাপতি হয়েছিলেন কংগ্রেসের, সাংসদ ছিলেন দুবার আনন্দগোপাল মুখোপাধ্যায়ের। সেই সুবাদে এটা কংগ্রেসই রক্ত আমাদের মধ্যে বইত। আমরা কংগ্রেস বা তার ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সঙ্গে অতি আকৃষ্ট হই। 1985 সালে বর্ধমানে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছিল ডিএম অফিসের সামনে। তৎকালীন মমতা ব্যানার্জি সবেমাত্র এমপি হয়েছেন। 1984 সালে ইন্দ্রপতন ঘটিয়ে তিনি সোমনাথ চ্যাটার্জির মতন দুঁদে লোককে যাদবপুর কেন্দ্র থেকে হারিয়ে সেদিন বাংলাবাসীর কাছে একটা বিস্ময় সৃষ্টি করেছিলেন এবং 85 সালে বর্ধমানে ইউনিভার্সিটিতে একটা ঝামেলার পর আমাদের তৎকালীন ছাত্র নেতা বর্তমান এমএলএ অশোক দেব তিনি মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে বর্ধমানে আসেন। তিনি যে জায়গায় যে হোস্টেলে ছাত্রদের ওপর আক্রমণ হয়েছিল সেখানে যান এবং পরে এক বিক্ষোভ সমাবেশে মমতা ব্যানার্জি বর্ধমানের কোর্ট কম্পাউন্ডে এসে বক্তৃতা করেন। আমরা আস্তে আস্তে মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হতে থাকি এই জন্যই যে একটা সময় 1991 সালে তিনি তখন
দলের যুব শাখার সভানেত্রী। রাজীব গান্ধী তাকে সভানেত্রী বানিয়েছিলেন বাংলার যুব কংগ্রেসে। সেই সময় তার সিপিএম বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনের ঝাঁজ দেখে আমাদের মতন তৎকালীন তরুণ প্রজন্মের ছেলেরা তার নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে মমতা ব্যানার্জিকে সাথে আন্দোলন করার সিদ্ধান্ত আমরা সেদিন নিয়ে ফেলেছিলাম এবং পরবর্তীকালে অনেক ঘাত প্রতিঘাত আমরা দেখেছি। 1993 সাল আমার স্মরণ আছে যে আমি তখন সবেমাত্র বর্ধমান পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। 93 সালের যে ঘটনা কলকাতার রাজপথে ঘটেছিল তার স্মরণ করলে আজও আমাদের শিউরে উঠতে হয়। তৎকালীন কংগ্রেসের তাবর নেতারা প্রিয়রঞ্জন দাসমুন্সি, গণিকান্ত চৌধুরী সহ অনেক নেতা নেত্রী সেদিন এই আন্দোলনে উপস্থিত ছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সেদিন 11টি তার তরতাজা প্রাণ চলে যাবার পরে আন্দোলনকে দীর্ঘতর পথে এগিয়ে নিয়ে যান, তাতে বাংলার আপামর জনসাধারণ তথা ছাত্র যুবর আস্থা তিনি অর্জন করেন এবং সেই দিন থেকে মনে হয়েছিল যে বাংলার তৎকালীন যে কংগ্রেস নেতৃত্ব যারা আমাদের সেদিন বা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে সিপিএমের বিরুদ্ধে তারা কোনো প্রকৃত গণ আন্দোলন গড়ে তুলতে পারছেন না এবং সেটা গড়ে তুলতে যখন মমতা ব্যানার্জি চাইছেন তখন দিল্লি থেকে হোক বা প্রদেশের নেতারা সেই আন্দোলনটাকে রাজ ধরে টেনে ধরার চেষ্টা করছিলেন। অন্যভাবে দেখি মমতা ব্যানার্জিকে দেখি, আমার স্মরণ আছে 1993 সালে 1991 সালে মমতা ব্যানার্জি পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় ক্রিয়ার প্রতিমন্ত্রী ছিলেন। তৎকালীন জেলা সভাপতি প্রাক্তন এমএলএ তুহিন সামন্তর সাথে আমি দিল্লিতে শাস্তি ভবনে তার দপ্তরে গেছি এবং তার যে তখনকার বাসভবন অশোক রোডে সেখানেও গেছি এবং স্নেহময়ী মমতাময়ী যে মানুষ রাজনীতির বাইরে তার যে একটা নিজস্ব জগৎ আছে এবং তিনি মানুষকে যেভাবে আপন করে নিয়ে তাদের ভালোবাসেন এবং তাদের যদি কোনো কাজ থাকে সেটা করে দেওয়ার জন্য সচেষ্ট হন। সে সময় যখন বাংলা জুড়ে যুব কংগ্রেসের নেতৃত্বে গণ আন্দোলন চলছিল, বর্ধমান শহরের রাজপথে মানস ব্যানার্জি নামে একজন যুবক পুলিশের গুলিতে প্রাণ হারান এবং আমরা দেখেছি মমতা ব্যানার্জি সেই পরিবারের তার দাদাকে চাকরি দিয়েছিলেন এবং পরিবারটি যাতে ঠিক মতন চলতে পারে তার খোঁজ খবর নিয়েছিলেন। এই যে মানুষের প্রতি তার দায়িত্ব, কর্তব্য এবং বিভিন্ন গণ আন্দোলনে যে সমস্ত কর্মী নেতা প্রাণ হারিয়েছিলেন, রেলমন্ত্রী থাকাকালীন আমরা দেখেছি মমতা ব্যানার্জি তাদের পরিবারগুলিকে চাকরি দিয়ে বিভিন্ন অনুদানের মাধ্যমে সেই পরিবারগুলি যাতে বেঁচে থাকে, শুধু বেঁচে থাকা নয়, এই শহীদ পরিবারগুলিকে
তিনি যথাযথ মর্যাদা দিয়েছিলেন। বর্ধমানে রায়নায় হাসমত মোল্লা কাজল শেখ মারা যায়, তিনি তার 2 মেয়েকে রেলে চাকরি করে দেন। এরকম সারা বাংলা জুড়ে যে সন্ত্রাস, যে বিভীষিকা সেদিন ছিল, তাতে যারা প্রাণ বলিদান দিয়েছিলেন তাদের কথা স্মরণ করে, তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে মমতা ব্যানার্জি কিন্তু তাদের পরিবার যাতে সুখে থাকতে পারে, দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারে, তার ব্যবস্থা করেছেন। একবার একটা প্রোগ্রামে আমি মমতা ব্যানার্জির সঙ্গে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ফিরছিলাম আসানসোল থেকে, আসানসোল নজরুল মঞ্চে সেই প্রোগ্রাম ছিল। ফেরবার সময় আমরা মুড়ি কিনে খাচ্ছিলাম, আমরা উল্টো দিকে সিটে বসেছিলাম। 100 টাকা বার করে মানি ব্যাগ থেকে তিনি মুড়িওয়ালাকে দিলেন, আমাদের বললেন আমি তোদের বড় না। এই যে ছোট ছোট ঘটনা যেগুলো মানুষের মনকে স্পর্শ করে যায়। একবার দার্জিলিং মেলে তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছিলেন, বর্ধমান স্টেশনে আমরা কিছু মানুষ গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে, এবং উনি কিছু নেওয়া পছন্দ করতেন না। আমরা শুধু কয়েকটা বোতল জল নিয়ে গেছিলাম। তার তখন সফর সঙ্গী ছিলেন সোনালি গো, আপনাদের মনে আছে। সেই সোনালিকে বললেন জলের কত দাম, সোনালি উত্তমকে দিয়ে দে। আমার মনে আছে আমি 93 সালে যখন প্রথম কাউন্সিলর নির্বাচিত হই, তারপর মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের একটি বই আমাকে নিজের স্বাক্ষর করে দিয়েছিলেন, এবং অনেক সময় অনেক কাজে আমরা গেছি তার কাছে। তিনি কোনোদিন আমাদের ফেরাননি, এবং ব্যক্তিগতভাবে আমাকে তিনি যে ভালোবাসতেন বা ভালোবাসেন আজও অবধি। একদিন রাইটার্স বিল্ডিংয়ে, তিনি তখন মুখ্যমন্ত্রী, আমরা 3-4 জন রাইটার্সের নিচে দাঁড়িয়েছি আমাদের জেলার মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে দেখা করব বলে। দিদি তখন গাড়ি নিয়ে কনভয়ে বেরোচ্ছেন, আমাদের দেখে হঠাৎ এরকম করে হাত নেড়ে জিজ্ঞেস করলেন কী ব্যাপার, কোথায় যাচ্ছি? বললাম দিদি ওপরে যাবো একটু। বললো ঠিক আছে। এই যে একজন মুখ্যমন্ত্রী, ইনি রাস্তায় দাঁড়িয়ে আমাদের খবর নিচ্ছেন তার কর্মীদের, তার সঙ্গীদের, এর চেয়ে বড় পাওনার মানুষের কি হতে পারে বলুন। এবং সামগ্রিকভাবে শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতিকে বাদ দিয়ে সামাজিক ক্ষেত্রে তার যে দায়বদ্ধতা, এবং সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখে তিনি সাধারণ মানুষের জন্য যে সমস্ত কাজ করে যাচ্ছেন এখনও অবধি। আমরা অনেক সরকার দেখেছি, অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, শিলান্যাস করেই সেই প্রকল্পগুলির অপমৃত্যু ঘটেছে আমরা দেখেছি। কিন্তু মমতা ব্যানার্জি এমন একজন মানুষ যিনি বাংলায় অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এতগুলি প্রকল্পকে যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, এবং প্রতিবার বাজেটে, বাংলার বাজেটে তার জন্য অর্থ বরাদ্দ করছেন। অর্থাৎ এই যে পিছিয়ে পড়া বাংলা, যে বাংলাটা 34 বছরের অপশাসনে একদম খাদের কিনারে চলে গিয়েছিল, সেই জায়গা থেকে বাংলাকে তুলে নিয়ে এসে তিনি আজকে বিশ্ব বাংলার রূপ দিতে চলেছেন। এবং আমরা গর্বিত যে বাঙালি হিসেবে কন্যাশ্রী যেমন ইউনেস্কোতে সমাদৃত হয়েছে, আমরাও বাঙালি জাতি, আমাদের যে যাত্রাভিমান সেটার অনেকটা পুনরুদ্ধার হয়েছে। খেলাধুলা বলুন, সাহিত্য বলুন, শিল্পকলা বলুন, যে কোনো বিষয়ে
তিনি সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নতির জন্য যে প্রচেষ্টা করছেন, তার জন্য বাংলার মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছেন। শুধু সাধুবাদ নয়, কৃতজ্ঞতা স্বরূপ তারা তিনটি বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মসনদে নিয়ে এসছেন এবং তারা চাইছেন এমন একজন মানুষকে, যে তারা মনে করেছেন এই আট পরে শাড়ি পরে হাওয়াই চটি পরে তিনি আমাদের নিজস্ব প্রতিনিধি এবং তিনি বাংলার মানুষের ভাষা বোঝেন, বাংলার মানুষের দুঃখ দুর্দশা বোঝেন। এটা কিন্তু বাংলার মানুষের একটা বড় পাওনা এবং বাংলার মানুষ তাই তার প্রতি চিরকৃতজ্ঞ। মঙ্গলকোটে যখন হার হিম করা সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের সময় আমরা দেখেছি যে বারবার কলকাতা থেকে তিনি খবরাখবর নিয়েছেন এবং মঙ্গলকোটে এমন একটা পরিস্থিতি ছিল যে সেই সময় সেই জায়গায় প্যান্ডেল তৈরি করা, সমাবেশের জন্য মাইক বাঁধা খুব দুষ্কর কাজ ছিল। মমতা ব্যানার্জি বারবার ফোন করে পুলিশ সুপারকে বলে চেষ্টা করেছেন বা নিজে উদ্যোগ নিয়ে যাতে ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে, এবং তিনি নিজে মঙ্গলকোটের মাটিতে দাঁড়িয়ে সিপিএমকে যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং তার এই লাগাতার আন্দোলন বাংলায় সন্ত্রাসের রাজত্বকে নির্মূল করে দিয়েছে। আমরা বর্ধমান শহরের লোক, কলকাতায় যারা থাকেন, যারা অনেক বেশি ঘনিষ্ঠ মমতা ব্যানার্জির বা যারা প্রতিনিয়ত তার সঙ্গে দেখা করার, কাজ করার সুযোগ পেয়েছেন, সে জায়গায় আমরা অনেকটা পিছিয়ে। এই জন্যই যে একটা সময় ছিল আমরা প্রতিদিন বর্ধমান থেকে শান্তিনিকেতন বলে একটি এক্সপ্রেস আছে, যেটি 2টোর সময় বর্ধমানে ছাড়তো, 4টে কলকাতা পৌঁছতো। আমরা হয় বাসে, ট্রামে হাজরা মোড়ে নেমে দিদির বাড়ি যেতাম। সেখানে বসে, সেখানে তখন ইটের কিছু পাঁজা থাকতো, সেই ইটের মধ্যে বসে আমার মনে পড়ে এই তৎকালীন আকবর আলী খন্দকার এমপি ছিলেন, যিনি আজ আর নেই, আমাদের আজকের যিনি মেয়র ববি হাকিম, তিনিও রোজ বিকেলে ওখানে আসতেন এবং বাংলার অনেক নেতা নেত্রী, বিশেষ করে যারা কলকাতা সংলগ্ন হাওড়া হুগলির নেতা, তারা আসতেন এবং আমরা বর্ধমান থেকে গুটি কয়েক মানুষ প্রায়শই তার সঙ্গে দেখা করতে যেতাম এবং তিনি যে স্নেহ ভরে আমাদেরকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং কর্মী হিসেবে আমি আপ্লুত। দিদি একটা বেঞ্চি পেতে বাইরের লোকের সঙ্গে দেখা করতেন, কারণ তখন আমাদের যেটা পার্টি অফিস দিদির বাড়িতে ছিল সেটা খুবই ছোট আকারের ছিল, যে বেশি মানুষকে সেখানে বসতে দেওয়ার মতো অ্যাকোমোডেশন ছিল না। তাই আম জনতার সঙ্গে, আম কর্মীর সঙ্গে মেলার জন্য দিদি বাইরে বেঞ্চে পড়ে, সাংবাদিকরাও আসতেন, ভাঁড়ে চা খাওয়াতেন, আমরাও চা খেতাম, বলতে তোরাও চা খা। কোনো দিন সিঙ্গাড়া আসতো, আমরা সিঙ্গাড়াও খেয়েছি কোনো দিন। এইভাবে একটা স্নেহ মায়ার বন্ধনে তিনি কর্মীদের উদ্বুদ্ধ করতেন, কর্মীদেরকে আরও বেশি তিনি গিয়ার আপ করেছেন এবং তার এই রূপ দেখে কর্মীরা কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত হতো। মানুষ যখন বিরোধী রাজনৈতিক দলে থাকেন, তখন মানুষের প্রতি তার একটা আলাদা কর্তব্য বা দায়িত্ববোধ থাকে, কিন্তু যখনই তিনি শাসন ক্ষমতায় চলে আসেন বা শাসক হিসেবে দেখা দেন, তখন অনেক বেশি দায়িত্ব এবং দায়বদ্ধতা মানুষের প্রতি সেটা কিন্তু দেখা যায়।
এবং মমতা ব্যানার্জি কিন্তু বিরোধী রাজনৈতিক নেত্রী হিসেবে যে ভূমিকা পালন করেছেন, পরবর্তীকালে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি বাংলার মানুষকে দুধে ভাতে রাখতে বা বাংলার মানুষকে খেয়ে পরে বাঁচার এবং তাদের যে মৌলিক অধিকার সংবিধানে লিখিত আকারে আছে সেগুলি যাতে লঙ্ঘিত না হয়, সেগুলি যাতে ঠিক মতন পালন হয়, তিনি বরাবর এই দিকে লক্ষ্য রেখেছেন। আপনারা দেখেছেন যে ইউপিএ 2 সরকার এবং পরবর্তীকালে 14 এবং 19 দুবার মোদিজির যে সরকার ভারতবর্ষে অধিষ্ঠিত হয়েছে, তারা সবসময় চেয়েছে যে বাংলায় একটা অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করতে এবং বাংলার সুস্থিতিকে নষ্ট করতে। কিন্তু মমতা ব্যানার্জি বুদ্ধিমত্তার সাথে ফেলে যাওয়া ঋণের বোঝা বামফ্রন্টের মাথায় নিয়ে বাংলাকে আজকে যে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন, তাতে বাংলার মানুষ তাকে সাধুবাদ জানায়। আমার মনে আছে যে 1993 21শে জুলাই আমরা রাইটার্স বিল্ডিংয়ের ঠিক পিছনে ছিলাম, যেখানে পুলিশ এসে দিদিকে চরম হেনস্থা করছেন। সেই সময় বাংলার 2-4 জন নেতাকে দেখেছিলাম তার পাশে এসে দাঁড়িয়ে, এবং তিনি যেভাবে ওই পরিস্থিতির মোকাবিলা করছিলেন, 11টি লাশ বাংলার রাজপথে পড়ে আছে, কলকাতার রাজপথে, কিন্তু তিনিও তার ধৈর্য হারাননি। সেই ধৈর্যকে কাঁধে করে তিনি আন্দোলনকে চালিয়ে নিয়ে গেছেন। এবং তার যে রণংদেহী মূর্তি সেদিন দেখেছিলাম, সেদিন মনে হয়েছিল যে বাংলার মানুষের, মুক্তিকামী মানুষের তিনিই একমাত্র আশা ভরসা। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।